স্মরণীয় এক জয়ের সুযোগ হাতছাড়া করল নেপাল। সাউথ আফ্রিকার কাছে 1 রানে হারের হতাশায় পড়লেও নেপাল জানিয়ে দিয়েছে সামনে তারা হতে যাচ্ছে এশিয়ার নতুন শক্তি। বিশ্বকাপ নিয়ে আমাদের বিশেষ আয়োজন কাভার ড্রাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান। আজকের অতিথি সাবেক ক্রিকেট কোচ এবং বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। যেটা আজকের ম্যাচ গেল, মানে আসলে বিশ্বাস করা কঠিন যে নেপাল এই ব্র্যান্ড অফ ক্রিকেট খেলছে। যদিও আমরা সবাই বলছিলাম নেপাল ইজ রাইজিং, বাট সেটা কোন লেভেলে সেটা আজকে বোঝা গেল। না, দুটো জিনিস বোঝা গেল। একটা তো হচ্ছে নেপাল দুর্দান্ত ক্রিকেট খেলেছে। এই বিশ্বকাপে আগেও আমি দেখেছি, আমি নিজেও দেখেছি, দুটো ম্যাচ দেখেছি নেপালের ওয়েস্ট ইন্ডিজ এ টিমের বিরুদ্ধে। একটা তো ওরা হেরেছে, একটা জিতেছে। ওই সিরিজে 5 ম্যাচের সিরিজে নেপাল 2টো ম্যাচ জিতেছে, ওয়েস্ট ইন্ডিজ এ টিম 3টে ম্যাচ জিতেছে। ওখানে আমি বুঝতে পেরেছিলাম যে এদের শক্তিটা কতটুকু, এবং ওই বিশ্বাসটা নিয়ে বিশ্বকাপে এসছে একটা কিছু করার জন্য, সবাইকে জানানোর জন্য যে হ্যাঁ ওরা ক্রিকেট খেলতে পারে, এবং সেটা প্রমাণ দিয়ে গেছে। কিন্তু ওরা দিয়ে গেল, এটা একটা দিক। অন দি আদার হ্যান্ড সাউথ আফ্রিকাকে নিয়েও বোধহয় একটু কিছু বলা দরকার। অবশ্যই এই গ্রুপে সাউথ আফ্রিকা ধুকে কিন্তু টপে আছে নিশ্চয়ই, সবগুলো ম্যাচ জিতেছে এই পর্যন্ত, কিন্তু ধুকে সাউথ আফ্রিকা এখানে এসছে। অথচ এই সাউথ আফ্রিকার ম্যাক্সিমাম প্লেয়াররা, বিশেষ করে ব্যাটাররা, রিসেন্টলি আইপিএল খেলে এসছে, সবাই ধুমধাড়াক্কা ব্যাটিং করেছে, দারুণ সব স্কোর তাদের। এখানে এসে কিন্তু একেবারে বিপরীত একটা চিত্র আমরা দেখেছি। কিন্তু এটা একটা দেখার বিষয়। এবং একটা জিনিস কি, বিশ্বাস থাকলে একটা সাধারণ মানের একটা তো যোগ্যতা থাকতেই হবে, তার পাশে যদি বিশ্বাস থাকে একটা দল কত দূর যেতে পারে, সেটা কিন্তু নেদারল্যান্ডও মাঝে মধ্যে দেখিয়েছে, নেপালও দেখিয়েছে। নেপাল একেবারেই নতুন একটা দল, কিন্তু সেই তুলনায় তারাও কিন্তু দেখিয়েছে। সাউথ আফ্রিকার মতো এত বড় একটা দলের বিরুদ্ধে খেলতে গেলেই প্রথম যেটা হয় সেটা হচ্ছে যে মোটামুটি যদি যুদ্ধ করতে পারি তাতেই আমি খুশি। এরা যে তাতে খুশি ছিল না, এটা বোঝা গেছে। এবং ইনফ্যাক্ট ফাইনালি যদি হারের কথাটা বলা হয়, ম্যাচ কিন্তু নেপালের পক্ষেই ছিল। মানে শুধুমাত্র অনভিজ্ঞতা যখন মানে এইসব ক্ষেত্রে ম্যাটার হয়ে যায় অনেক বেশি, সেটাই হয়েছে। আপনি যদি শেষ ওভারের যে 8 রানের হিসাব ছিল, একটা বাউন্ডারি হলো, ডট বল, একদম ফাইনাল ইকুয়েশন যদি বলি 2 বলে 2 রান দরকার, সেখান থেকে স্লিপ করাটা শুধুমাত্র অনভিজ্ঞতা ছাড়া আর কিছু হতে পারে না। 2 বলে 2 রান দরকার, তার মানে হচ্ছে যে একটা রান কোনোভাবে নিয়ে নিতে পারলেই কিন্তু সুপার ওভারে চলে যাওয়া যায়। সেখানে যেটা স্বাভাবিকভাবে হয় যে ব্যাটে বলে হোক বা না হোক, যেহেতু পেস বলার বোলিং করছে, কিপার পেছনে আছে, একটা বাইরান নিয়ে নেওয়ার, এবং সেটা লাস্ট বলের আগের বলে, এবং ওখানেই তারা কিন্তু ম্যাচটাকে টাই করে ফেলতে পারতো। সেই সুযোগ তারা ছিল, তাদের সেটা তাদের মনে ছিল না, এবং সেই সুযোগ তারা নিয়ে গেছে পরের বলে, কিন্তু আগের বলেই তারা সেটা করতে পারতো। শেষ বলে যে ওই রানটা নিতে যে হলো, তারা সব মিলে আসলেই একটা অনভিজ্ঞতা বোধহয় এখানে বোঝায়, অনভিজ্ঞতার ব্যাপারটা এখানে চলে আসে। তবে একটা জিনিস কি, বোলিংটা যত সহজ, ব্যাটিংটা তত সহজ না। একটা পর্যায়ে কিন্তু 93-তে বোধহয় ওদের 3 উইকেট ছিল, মনে হচ্ছিল যে ওরা ছাড়া কেউ জিতবেই না। কিন্তু পার্টনারশিপে যখন ভাঙলো, তখনই কিন্তু সাউথ আফ্রিকা বোধহয় তাদের একটা বড় দল এটাই চায় যে কোথাও কামব্যাক করার কোনো সুযোগ যদি তৈরি হয়, তখনই সেটা। বাংলাদেশের সাথে তাই হয়েছিল, কিন্তু তহিদ হৃদয় যে মুহূর্তে আউট হলো, ভাঙনটাকে কাজে লাগালো কিন্তু সাউথ আফ্রিকার কথা আপনি বলছিলেন। অনেক সময় আমরা ক্রিকেটে একটা কথা বলি যে স্কোর কার্ড সবকিছু বলে না, বা স্ট্যান্ডিংস, পরিসংখ্যান সবকিছু বলে না। সাউথ আফ্রিকা 4টা জিতেছে, তার মধ্যে 3টা ম্যাচ তারা হারতে পারতো। আপনি যদি নেদারল্যান্ডস ম্যাচ খেয়াল করেন, বাংলাদেশ ম্যাচ এবং আজকের ম্যাচ, সো দে আর সো লাকি। অ্যাবসলিউটলি। এখন মধ্যে সাউথ আফ্রিকা পিছনে ফিরে তাকায়, ওরা নিশ্চয়ই কিছুটা লজ্জা পেতে পারে যে ওদের যে মানের খেলোয়াড়, ওদেরকে ধরেই নেওয়া হয়েছে, ওরা সুপার অবলীলায় যাবে, সুপার অবলীলাতে সুপার 8 যাবে, এবং সুপার 4-এর একটা দল তারা। তাদের এই অবস্থা এটাও বলে দেয় যে টি-20 এমন একটা খেলা যেখানে ঠিক সেইভাবে ধরে রাখার কোনো সুযোগ নেই। এবং অন্যান্য দেশ যারা উঠে আসছে, নট নেসেসারিলি ফুল মেম্বার্সরা, অ্যাসোসিয়েট মেম্বার যারা উঠে আসছে, তারাও কিন্তু একটা প্রস্তুতি নিয়ে এসছে, এবং তাদের মানটাও কিন্তু হেলা করার মতো নয় মোটেই। তার মানে একটা বিষয় কি হলো, দীর্ঘদিন ধরে আপনি যদি টেস্ট ক্রিকেটের কথা বলেন, ওয়ানডে ক্রিকেট, এগুলো কিন্তু কিছু দেশের মধ্যেই ঘুরে ফিরে আটকে ছিল। ফাইনালি টি-20 শুরু থেকে এই চাওয়াটাই তো ছিল যাতে ক্রিকেটটা গ্লোবাল গেম হয়ে ওঠে। সেটা মনে হয় এই বিশ্বকাপ ফাইনালি ক্রিকেটকে গ্লোবাল গেমের দিকে নিয়ে গেল। হ্যাঁ, আমার মনে হয় সেটা সফল হয়েছে, এবং এটা দারুণভাবে এনকারেজ করবে কিছু দলকে যারা একটুর জন্য এবার সুযোগ পায়নি। বেশ কিছু দল আছে যারা কিন্তু যুদ্ধ করেছে, কিন্তু একটুর জন্য এবার সুযোগ পায়নি, তারা কিন্তু উঠে পড়ে লাগবে পরবর্তী বিশ্বকাপের জন্য। এই বিশ্বাসটা সবার মধ্যে জন্মাবে কিন্তু এখন, যে আমাদের মধ্যে অস্ট্রেলিয়ার মধ্যে পার্থক্য ঠিক এতটুকু না। এই বিশ্বাস নিয়ে কিন্তু ওরা প্রস্তুতি নেবে, এবং সামনের বিশ্বকাপে আমরা হয়তো দেখতে পাবো নতুন আর হয়তো 2-1টা দেশকে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 20 দলের বিশ্বকাপ যখন কল করা হয়েছিল, মনে হয়েছিল অনেক একপেশে ম্যাচ হবে, কিন্তু খুব কম সংখ্যক একপেশে ম্যাচ হয়েছে, বরঞ্চ অন্য যে কোনো বিশ্বকাপের তুলনায় হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে বেশি। অ্যাবসলিউটলি। এবং বড় দলকে তথাকথিত ছোট দলরা যেভাবে কোণঠাসা করেছে, সেটা কিন্তু অভাবনীয় কিন্তু। এবং
তাদের খেলার কোয়ালিটি এমন না যে হঠাৎ করে বড় দল একদিন হঠাৎ করে আনফর্চুনেটলি খারাপ খেলেছে তা নয়, কিন্তু ওদেরকে ভালো খেলেই কিন্তু চাপে ফেলেছে কিন্তু ডেফিনেটলি বিশালী দলগুলো। আমরা একটু সাউথ আফ্রিকার জয় নিয়ে একটু কথা বলতে চাই। তাবরেজ শামসি কিন্তু 11-এ ছিলেন না শুরুর দিকে, মহারাজের জায়গায় তিনি সুযোগ পেয়েছেন এবং তিনি আজকের আর দিন শেষে নায়ক। তিনিই ব্রেক থ্রুগুলো দিয়েছেন এবং সেই যে বলা হয় টি-20-তে লেগ স্পিনাররা এখন বড়সড় রোল, রিস্ট স্পিনাররা রোল প্লে করেন, সেটাই দেখলাম আমরা। অ্যাবসলিউটলি, মানে প্রত্যেকটা ম্যাচে সেটা দেখতে পাচ্ছি। কিন্তু রিস্ট স্পিনাররা যেটা করে সেটা হলো তারা উইকেটটা নিয়ে নেয়, কিন্তু হয়তো কেউ হয়তো মাঝে মাঝে একটু খরচে হতে পারে, কিন্তু উইকেট নেয়। এবং উইকেটটা না মানে কি একটা পার্টনারশিপ, টি-20তে অনেকগুলি পার্টনারশিপ হবে, কিন্তু একটা দুটোই হবে। সেটা যদি ব্রেক করে দেওয়া যায় যে কোনোভাবে, সেটা একটা ফ্লো নষ্ট করে দেয় ব্যাটিং সাইডে, এবং রিস্ট স্পিনার সেটাই করছে। আমাদের রিশাদ যেভাবে বারবার এইভাবে আমাদেরকে ম্যাচে ফিরিয়ে আনছে, তো আমার মনে হয় তানজিদের সেই একই কাজ সে আজ করেছে, এবং সে না হলে দারুণ বিপদে পড়তে পারতো সাউথ আফ্রিকা। নেপালের পারফরমেন্স তো আমাদেরও একটু খুব জোর দিয়ে দেখা দরকার, কারণ বাংলাদেশের পরের ম্যাচ নেপালের সঙ্গে, এবং সেক্ষেত্রে আমরা নেপালের যে বোলিংটা দেখলাম, লামিচানে ফিরেছেন, যদিও তিনি উইকেট পাননি, কিন্তু অন্য প্রান্তে অকেশনাল বোলাররা, আমরা কুশল তিনি ওপেন করেন, কিন্তু তিনি অকেশনাল লেগি হয়ে 4 উইকেট নিয়েছেন আজকে, এবং 7টা উইকেট ফেলেছে, সবগুলো স্পিনার নিয়েছে যদি নেপালের পয়েন্ট থেকে চিন্তা করা যায়। তো তাদের বোলিংটা নিয়ে আপনার বিশ্লেষণ কী হবে? একই মাঠে খেলা হচ্ছে, কিন্তু আমরা যে মাঠে গতবার খেলেছি সেখানেই খেলা হচ্ছে, কিন্তু রাতে খেলা হচ্ছে। এই অ্যাডভান্টেজটা পাবে নেপাল। আমরা রাতে খেলিনি, আমরা দিনে খেলেছি। সো রাতে খেলার কন্ডিশনটা কি, এটা নেপাল ভালোভাবে জানে। আমাদের মাহমুদুল্লাহকে আমরা অনেক সময় দেখেছি কিন্তু ক্রুশিয়াল ব্রেক থ্রু দিতে অনেক সময় 2-3 উইকেটে নিয়েছে, এরকম হয় কিন্তু। ইভেন লাস্ট ম্যাচেও ছিল বিক্রমজিৎ সিং, কিন্তু খুব গুরুত্বপূর্ণ উইকেটটা। ওদের ম্যাচে যেটা দেখলাম, যে নেপালের খেলা যেটা দেখলাম, যে টপ 5 বলার যারা মূল বলার, তাদের থেকে কিন্তু তার নিচের যারা আছে, ওকেশনাল যারা, তারাই মূল দায়িত্ব পালন করেছে উইকেট নেওয়ার বা বিপক্ষ দলকে চাপে ফেলার। উপরের সারির যারা ফ্রন্টলাইন বলার, তাদের মধ্যে অনেকেই কিন্তু পুরো কোটা বল করে অফ হয়ে গেছে, এবং ওদের প্রাধান্য কিন্তু স্পিনে, মূলত স্পিনটাকে ওরা বেশি প্রাধান্য দিয়েছে, এবং স্পিন করেই কিন্তু ওরা সফল হয়েছে। আমার মনে এগুলি আমাদেরকে দেখতে হবে, যে আমাদেরকে খুব সম্ভবত স্পিনের মুখোমুখি হতে হবে নেপালের বিরুদ্ধে, এবং লেগ স্পিন 8 ওভার লেগ স্পিনের মুখোমুখি হতে হবে। তবে আমার মনে হয় না যে এই ধরনের বোলাররা, যারা এই ওকেশনাল বোলার, প্রতি ম্যাচে এইভাবে জ্বলে উঠবে, নট নেসেসারিলি। তো আমরা যেহেতু দেখেছি, সাউথ আফ্রিকা এটা দেখার সুযোগ ছিল না, আমরা দেখেছি ওদের বলিং শক্তিটা কোথায়, কতটুকু, কে ফ্রন্ট লাইনে, কে ফ্রন্ট লাইন না, কাকে অ্যাটাক করা যাবে, কাকে একটু সাবধানে দেখতে হবে, আমরা একটু যেহেতু দেখেছি, এবং রাতের খেলাতেই দেখেছি, আমার মানে আমরা একটু বেটার প্রিপেয়ার হয়ে ম্যাচটা খেলতে যেতে পারবো। ডেফিনেটলি। আমরা নেপাল ম্যাচ থেকে একটু আজকে আরেকটা ম্যাচে সুইচ করি, নিউজিল্যান্ড। অল্প করে আলাপ করবো। নিউজিল্যান্ড আউট হয়ে গেছে টুর্নামেন্ট থেকে, তারা আজকে আউটপ্লেড উগান্ডা এবারে খুব ইনকনসিস্টেন্ট খেলেছে, একটা জয় পেলেও সব ম্যাচ দুর্বলভাবে হেরেছে, 40 রানে অল আউট হয়ে যায়। এবং সেক্ষেত্রে একটা সিগনিফিক্যান্ট পয়েন্ট হচ্ছে, আজকে নিউজিল্যান্ডের সব বোলার এক অঙ্কে রান দিয়েছেন এবং সবাই উইকেট পেয়েছেন। মানে কেউ 9 রান দিয়েছেন 4 ওভারে, কেউ 8 রান, কেউ 4 রান। ইনফ্যাক্ট টিম সাউদি দিয়েছেন 4 ওভারে 4 রান 3 উইকেট, এরকম। সো পিকটা হলো নিউজিল্যান্ডের, কিন্তু যখন ম্যাচ ইজ ওভার বা টুর্নামেন্ট ইজ ওভার, খুব দুঃখজনক। নিউজিল্যান্ডের মধ্যে এত গোছানো একটা দল, যারা রিসেন্ট পাস্টে আমরা যতটাই দেখবো, ওরা যে কোনো ধরনের যে কোনো ফর্মেটে কিন্তু ফাইনাল, সেমিফাইনাল উপরে তো থাকবেই, এরকম একটা দল। এবং ওই দলে যে মানের খেলোয়াড়রা আছে, খুব দুঃখজনক যে ওরা দ্বিতীয় রাউন্ডে যেতে পারছে না। একইভাবে আরও 2-1টা দলকে দেখেছি, বড় বড় দল, যারা দ্বিতীয় রাউন্ডে যেতে পারছে। পাকিস্তান যেতে পারছে না, শ্রীলঙ্কা অনেক আগে থেকেই বেরিয়ে গেছে, ইংল্যান্ডকে অনেক কষ্ট করে যেতে হচ্ছে, হয়তো হয়তো চলে যাবে। সো খুব দুঃখজনক, বাট দ্যাটস হাউ ইট ইজ। ক্রিকেট ইজ এ গেম, যেটা আগে থেকে সে অর্থে কিন্তু বলে দেওয়া যায় না, এবং এই 20 দলের টুর্নামেন্টের মধ্যে ব্যাপারটাকে আরও কমপ্লিকেটেড করে তুলেছে। আমি নিশ্চিত যে নিউজিল্যান্ড নতুন করে ভাববে, এরপরে যখন আসবে নতুন করে ভাববে, এবং এটা নিয়ে একটা রিসার্চ নিশ্চয়ই করবে, যে কীভাবে, কেন তাদের দলের এই মানের খেলোয়াড়রা এমন পারফর্ম করলো, বা ওভারঅল দলের পারফরমেন্স কেন এমন হলো। এবং ওই পার্ট অফ দ্য ওয়ার্ল্ডের এই গবেষণাগুলো খুব ইফেক্টিভ হয়, কারণ তারা নির্মোহভাবে জিনিসগুলোকে পর্যালোচনা করে এবং একটা ওয়ে বের করে, যেটা আমরা ইংল্যান্ডের বেলায় অতীতে দেখেছি। এই রেফারেন্সে, হ্যাঁ, সেটাই আমি বলছিলাম, যে বাংলাদেশের সাথে হারার পরে ইংল্যান্ডে যে আমূল পরিবর্তন এসেছে, ওদের খেলার ফিলসফি, খেলার ধরন, সবকিছু ওরা বদলে ফেলেছিল। তারপর আমরা দেখেছি ইংল্যান্ডকে ভয়ঙ্কর একটা ফরম্যাট টু ফরম্যাট প্লেয়ার আলাদা করে ফেলে, হ্যাঁ, এবং এই যে আক্রমণাত্মক ক্রিকেট খেলার যে ব্যাপারগুলো, ডু অর ডাই টাইপের খেলার যে ব্যাপারগুলো, এগুলো ইংল্যান্ডকে কিন্তু এখানে নিয়ে এসছে। কিন্তু আমার মনে হয় এগুলো খুব জরুরি। উইথ টাইম, সময়ের সাথে সাথে যদি আমরা নিজেদেরকে পরিবর্তিত করতে না পারি, আগের জায়গাতেই থেকে যাই, অন্যরা কিন্তু এগিয়ে যাবে, আমরা পিছিয়ে থাকব। ফর্মুলায় খেলে তো দিনের পর দিন সফল হওয়া যায় না।
আজকের ম্যাচে একটু সুইচ করি আমরা। ভারত এবং কানাডা, যদিও এই ম্যাচ আদৌ মাঠে গড়াবে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে, কারণ ফ্লোরিডায় যত ম্যাচই হচ্ছে ওখানে ঝড় বৃষ্টি চলছে এবং সব ম্যাচই একটার পর একটা পরিত্যক্ত হচ্ছে। ইন্ডিয়া তো সোফার যেটা দেখা গেল যে যেরকমটা তাদের উপর এক্সপেকটেশন থাকে এখন পর্যন্ত পারফরমেন্স তো সেদিকেই আছে, শুধুমাত্র পাকিস্তানের সঙ্গে ম্যাচটা একটা তারা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। হ্যাঁ, মানে হয়েছে কি, এই দলগুলো, এই দল ইন্ডিয়া এবং আরও দু একটা দল, ওদের সব ব্যাটাররা এমন সব উইকেটে খেলে অভ্যস্ত হয়েছে, মানসিকভাবে এমনভাবে টিউনড আপ হয়ে আছে, সেটা বোধহয় এই যে উইকেট এখন খেলা হচ্ছে সেটার সাথে স্যুট করছে না। এটা ডিফারেন্ট স্যুট, এখানে মাইন্ডসেটটা ডিফারেন্ট থাকতে হবে, ব্যাটিং প্ল্যান, গেম প্ল্যানটা ডিফারেন্ট হতে হবে, ধরে খেলার যে ব্যাপারটা এখানে প্রযোজ্য, কিন্তু সেটা ইংল্যান্ড হোক আর অস্ট্রেলিয়া হোক আর ভারত হোক, এটা হতেই হবে। কিন্তু ইন্ডিয়া যদি ইন্ডিয়াতে যে ক্রিকেট খেলেছে রিসেন্টলি সেরকম খেলার চেষ্টা করে এখানে, এটা বোধহয় কার্যকরী হবে না, কারণ নেক্সট রাউন্ডে গিয়েই কিন্তু ওদের সেই ব্যাপারটা মুখোমুখি হতে হবে। এখানে তো প্রথম ম্যাচ জিতেই মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছিল, দ্বিতীয় রাউন্ডে যাচ্ছে, সো একটা নির্ভর ক্রিকেট খেলতে পেরেছে ওরা। কিন্তু পরবর্তী রাউন্ডে ওদের খেলাতে অ্যাডাপ্টেশনটা খুব জরুরি হবে, বিশেষ করে ব্যাটারদের। বিরাট কোহলি একটা কনসার্ন নিশ্চয়ই ওরা নিশ্চয়ই চাইবে না বারবার বিরাট কোহলি শুরুতেই আউট হয়ে যাক এবং দল প্রেশারে পড়ুক। আমার মনে হয় না আমরা এইভাবে দেখতে পাবো যে গিয়েই সবাই মারামারি করা শুরু করে দিলে তো হবে না, কিন্তু ধরে সরে খেলবে ইন্ডিয়া, ভারতও তাই করবে, হয়তো একটা ভালো জায়গায় গেলে তারপর এক্সপ্লোর করবে, কিন্তু আমরা সেইভাবে শুরুতেই 6 ওভারে এই যে 100 রানের খেলা দেখেছি সেরকম হবার কোনো সম্ভাবনা নেই। সেটাই যেটা বলছিলাম, যদি ম্যাচটা হয় তাহলে বিরাট কোহলি একটা রানে ফেরার সুযোগ পাবেন, কিন্তু যদি না হয় তাহলে তো সেই অপেক্ষায় থাকতে হবে। ইন্ডিয়ার দীর্ঘদিনের একটা কনসার্ন ছিল পেস বোলিং। আমি এখান থেকে 10-12 বছর 15 বছর আগের কথা বলছি, তারপর থেকে এটা ধীরে ধীরে চেঞ্জ হয়েছে। আপনি যদি জসপ্রীত বুমরার আসার পর থেকে তার ইম্প্যাক্ট দেখেন, এবং সব ফরম্যাটে আপনি টেস্ট বলেন, ওয়ানডে বলেন, টি20 বলেন, বুমরা একটা বড় রোল প্লে করে, এবং তার সূত্র ধরে আপনি পেস বোলিংটা ভারতের কিন্তু দীর্ঘদিন ধরে একটা কনসিস্টেন্ট পারফর্ম করছে। এটা তো অবশ্যই তাদের বোলিংকে দারুণভাবে সাপ্লিমেন্ট করে। অ্যাবসলিউটলি, যে 2-1 আসেনি, 2-4 জন আসেনি, তারাও পুরোপুরি যোগ্যতা রাখে বিশ্বকাপ দলে সংযুক্ত হবার। কিন্তু সামির কথা যদি বলি, বা এরকম আরও 2-1 আছে, তারা রিয়েলি দুর্দান্ত একটা বোলিং। সবার উপরে মনে হয় বুমরা, অ্যাবসলিউটলি, এবং যে কোনো ফর্মেটে ওর বোলিং স্টাইলটি একেবারে ডিফারেন্ট, কোনো রান আপই প্রায় নেই, এত 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 কন্ট্রোল এবং স্টেবল একটা অবস্থা থেকে বল করে, এবং ব্যাটসম্যানদের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয় ঠিক কোন অ্যাঙ্গেলে বলটা রিলিজ করবে সেটার জন্য অপেক্ষা করতে হয়, যেটা ওকে আরও ডেঞ্জারাস করে তোলে। এবং দারুণ কন্ট্রোল। কোচ হিসাবে আপনার কাছে একটা প্রশ্ন, এটাই খুব ইন্টারেস্টিং না, আপনি যে বলেন শর্ট রান আপে পেস জেনারেট করা, মানে আমরা সবসময় দেখে এসেছি যে পেস বোলাররা অনেক দৌড়ায় এই কারণে যে ওই গতিটা আনার জন্য, এত শর্ট রান আপে এই পেস কিভাবে জেনারেট হয়? এটা বোধহয় আমার এটা এক ভেরি ইন্ডিভিজুয়াল একটা ব্যাপার, এবং ওর যদি পেস আরও রান আপটা বড় করে নিয়ে আসতো তাহলে বোধহয় এই কন্ট্রোলটা ওর থাকতো না। এই যে হঠাৎ করে থেমে গিয়ে যে বিভিন্ন অ্যাঙ্গেলে বল ডেলিভারি করে, এই জিনিসটা ওর থাকতো না বোধহয়। এইটাই বোধহয় ওর বৈশিষ্ট্য হতে পারে। আরেকটু রান আপ মিলে হয়তো আরেকটু পেস বাড়তেও পারে, আই এম নট শিওর, কিন্তু এই কন্ট্রোলটা এবং এই ইফেক্টিভনেসটা সেখানে কিন্তু একেবারেই থাকতো না। হয়তো ক্রিকেটের সঙ্গে কথাটা ম্যাচ করবে না, তারপর আপনার কথা শুনে এই কথাটা বলতে ইচ্ছা করছে। ফুটবলে আমরা একটা জিনিস দেখি যে একটা দল অনেক গতিতে খেলে, আবার কখনো কখনো স্লো করে হঠাৎ করে পিক করে, মানে পুরো জিনিসটাকে থামিয়ে দেয়। বুমরার মধ্যে ওই জিনিসটা দেখা যায়, খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে ও ব্যাটসম্যানকে দেখায় না যে আমি অনেক কিছু করতে যাচ্ছি, স্লো, স্টেডি, সিম্পল, বা পেসার স্লো অ্যাগ্রেশন ওরকম না, কিন্তু হঠাৎ যে এক্সপ্লোড করে, এটা বক্সারের মতো, কিন্তু দাঁড়িয়ে আছে কিন্তু হঠাৎ করে যখন পাঞ্চটা করবে ওটা কিন্তু একদম আর দাঁড়াতে দেবে না, সেটা ব্যাপারটা অনেকটা এরকম। অ্যাবসলিউটলি। আমরা আরেকটা ম্যাচের দিকে একটু নজর দেব, ইংল্যান্ড, যে দলের টপ অর্ডারের সবার স্ট্রাইক রেট হচ্ছে 150-র উপরে, মানে কে যে কার চেয়ে বেশি মেরে খেলে বা হাঁকিয়ে খেলে এটা বলা মুশকিল। সেই দলটা চাপে পড়েছিল, স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচ পরিত্যক্ত হলো, পরের ম্যাচ কিন্তু 3 ওভারে 19 বলে ম্যাচ জিতে রান রেট বাড়িয়ে রেখেছে। আজকে নামিবিয়া, তাদের কাছে তো কোনো বড় চ্যালেঞ্জ হওয়ার কথা না, হওয়ার কথা না। বাট আপনি যেটা বললেন যে সবারই স্ট্রাইক রেট 150-এর উপরে, এটি বোধহয় বিপদের কারণ। সবাই এত রিচ, এরা সবাই খুব হাই কোয়ালিটি খাবার দাবার খেতে অভ্যস্ত, কিন্তু ওই আটা রুটি আর ডাল, সবাই ফেল করবে, আটা রুটি আর ডাল খেয়ে এদের চলে না। সো ওই যে পরিবর্তনটা ওইখান থেকে এখানে আসে, খেলা পরিবর্তন, এখানে ফুটওয়ার্ক বলি, মেন্টালিটি বলি বা গেম প্ল্যান বলি, পুরোটাই একেবারেই ভিন্ন। যে কন্ডিশনে খেলা হচ্ছে, দেখেন ফাহিম ভাই, মানে এক্সপ্লোসিভ সব ব্যাটারই ব্যর্থ হচ্ছেন। আপনি ডিকক কি খেলা খেলে অভ্যস্ত, ডিককে আমরা কি চেহারায় দেখছি এরকম। তো ফলে ইংল্যান্ডের এমনিতে আপনি টোটাল যা দেখলেন, আদিল রশিদ খুব বোধহয় ইফেক্টিভ, অলরেডি আমরা লাস্ট ম্যাচে 4 উইকেট দেখেছি, উনি একটা ট্রাম্প কার্ড হবেন। অ্যাবসলিউটলি। একে তো লেগ স্পিনার, তার মধ্যে আদিল রশিদ অত্যন্ত অভিজ্ঞ,
এবং ওর সাপোর্টিং বলারও কিন্তু দুর্দান্ত। সো শুধু যে ও একাই না, ও যে সাপোর্টটা পায় সেটা একটা বড় কারণ। আদিল রশিদ যখন বল করে, আদিল রশিদকে হয়তো অ্যাটাক করে ব্যাটাররা, এবং সেই সূত্রেও আদিল রশিদ উইকেট পেয়ে যায়। ডেফিনেটলি জশ বাটলারের উপরে নজর থাকবে দলের ক্যাপ্টেন, যদিও তিনি যেভাবে খেলে থাকেন এই ম্যাচে বা এই জাতীয় উইকেটে কিন্তু সেটা খেলার সুযোগ নেই, তাকে অ্যাডজাস্ট করে খেলতে হবে। সো ফলে এই অ্যাডজাস্টমেন্টটা ব্যাটসম্যানদের কাছকে একটু কঠিন করছে পুরো টুর্নামেন্টে কঠিন করছে কিন্তু। এবং ধারণা করেছিলাম যে এই কারণে হয়তো খুব এলোমেলো হবে খেলা, কিন্তু তা কিন্তু হয়নি। রান অনেক কম হয়েছে এই উইকেটের কারণে, কিন্তু কম্পিটিটিভনেসটা কিন্তু রয়ে গেছে। এইটা কিন্তু ইন্টারেস্টিং যে খুব অল্প রান হলেও দারুণ চাপে আছে। আমরা শেষ ওভার না হওয়া পর্যন্ত বুঝতে পারছি না কোন দল জিতবে। সেটা একেবারে ছোট দল আর সবচেয়ে বড় দলের মধ্যে খেলা হলো, সেটা হচ্ছে এই ব্যাপারটা কিন্তু এই বিশ্বকাপে ইন্টারেস্টিং করেছে ডেফিনেটলি। এবং বড় রান হলেই যে লড়াই হবে, অনেক মজা হবে তা কিন্তু না। না, সেটা হতে পারতো না যে বড় একটা দল 200 রান করেছে, ছোট একটা দল 150-140 করে 80 রান করে আউট হয়ে গেছে, এবং আমরা আস্তে আস্তে বাড়ি চলে গেলাম। খেলার মধ্যে কোনো ইন্টারেস্ট নেই কিন্তু। সেটাই, এটা কিন্তু হচ্ছে, কারণ আমরা শেষ ওভার পর্যন্ত দেখতে বাধ্য হচ্ছি প্রায় ম্যাচেই। আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে চলে আসি, আমরা অনুষ্ঠান শেষ করব বাংলাদেশ প্রসঙ্গ দিয়েই। নর্মালি কি হয় যে ক্যাপ্টেনরা যখন পারফর্ম করে দলের কাজ অনেক সহজ হয়, নিজে উদ্বুদ্ধ থাকে। বাংলাদেশের ক্ষেত্রে এবার কিন্তু উল্টোটা ঘটছে। আপনি দল কিন্তু ক্যাপ্টেনকে সাপোর্ট করছে, কিন্তু ক্যাপ্টেন তার ফর্ম খুঁজে পাচ্ছে না। নাজমুল হোসেন শান্ত, যদিও তিনি এখনো প্রেশারলেসই আছেন, কি মনে হয় তার ফর্মে ফেরার জন্য নেপাল তো একটা ভালো প্রতিপক্ষ। ইভেন উইকেট বিচারে তার যে প্লেইং স্টাইল, যে স্লো খেলে রান নিজের কোর্টে নিয়ে আসা, কি মনে করেন শান্তর চ্যালেঞ্জ? না, শান্ত বোধহয় মানে নিজের বাইরে কিছু করার চেষ্টা করছে, কারণ একটা চাপ তোর মধ্যে আছে। অধিনায়ক নিজে থেকে কিছু পারফর্ম করতে পারছে না, একটা চাপ আছে, নিশ্চয়ই কিছু ভালো কিছু করতে চাইছে। আমার মনে হয় যে ওর সুযোগ আছে এখন, যেহেতু আমাদের মোটামুটি আমরা যে আজকে ম্যাচ জিতি, পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ আছে। ও নিজের মতো করে যদি খেলে, কারণ উপর থেকে আমরা কিছুই পাচ্ছি না কিন্তু রিসেন্টলি। ও যাই দেবে উপর থেকে খেলা হয়, সেটা যদি একটু স্লো হয় সেটা আমাদের কাজে লাগবে কিন্তু। সো নিজের মতো যদি খেলে সেটাই বোঝার জন্য ভালো হবে। ও এক্সট্রাঅর্ডিনারি যদি কিছু করতে যান, গত ম্যাচে আমরা রিভার্স শিফট করতে দেখেছি, এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে যাওয়া বোধহয় এই মুহূর্তের প্রয়োজন নেই। আর এক্সট্রাঅর্ডিনারি কিছু করার উইকেট এগুলো না কিন্তু, এবং প্রমাণ করারও দরকার নেই যে ও দারুণ মারকুটে খেলার, ও চাইলে অনেক কিছু করতে পারে। আমার কিছু প্রমাণ করার দরকার নেই। দলের জন্য যতটুকু প্রয়োজন সেটুকু যদি করতে পারে সেটাই ভালো হবে, এবং তাতে যেটা হবে ও নিজের ব্যাপারে আত্মবিশ্বাসী হবে, ও টিমটা হ্যান্ডেল করাটা সহজ হবে। ক্যাপ্টেন পারফর্ম করলে সে অনেক চ্যালেঞ্জ নিতে পারে, ক্যাপ্টেন পারফর্ম না করলে তখন মনে হবে এটা যদি ভুল করি, ওটা যদি ভুল করি, সমালোচনা হবে, কনফিউশন বাড়তে থাকে। কিন্তু পারফর্ম করলে অনেক চ্যালেঞ্জ নিতে পারে কি। সেটাই অনেক দিন ধরে মানে বাংলাদেশ ক্রিকেটে খুব এক্সক্লুসিভ ইনক্লুশন আমরা খুব বেশি দেখিনি। আমরা ট্রেডিশনাল দলই খেলতে দেখি। রিশাদের ইনক্লুশনটা মনে হয় বাংলাদেশের জন্য খুব প্রেশাস ইনক্লুশন। অ্যাবসলিউটলি, কারণ হি ইজ মেকিং দ্য ডিফারেন্স। যখন আমরা বোলিং করতে যাই, যতই আমরা মুস্তাফিজের কথা বলি, তাসকিনের কথা বলি, হি ইজ দ্য ওয়ান হু ইজ মেকিং দ্য ডিফারেন্স। মিডল ওভারগুলি কন্ট্রোল করছে সে, মিডল ওভারে সে আমাদের উইকেট এনে দিচ্ছে। যখন মনে হচ্ছে খেলাটা হাতছাড়া হয়ে যাচ্ছে, সেই সময় গিয়ে আমাদের উইকেট নিচ্ছে, এবং খুব ডিফিকাল্ট টাইমে। এবং এত ইয়াং একটা ছেলে এত চাপের মধ্যে, এবং বাংলাদেশের একজন মানুষ কিন্তু সাধারণত আমরা চাপ নিতে অভ্যস্ত না, আমরা এত সাহসী না, কিন্তু তার মধ্যে ও যে নিজেকে ধরে রাখে, প্রথম ওভারে একটা 6 খেলো, একটা 4 খেলো, তারপরে এসে নিজের জায়গাটা ধরে রাখা, নিজের বিশ্বাসটাকে ধরে রাখাটা খুব কঠিন। এটি বড় খেলোয়াড়ের চরিত্র কিন্তু এই জায়গাটাতেই অন্যদের থেকে আলাদা হয়ে যায়। কিন্তু আমরা সাকিবকে দেখি এত সমালোচনা, এত কিছু খেলছে, কিন্তু অদ্ভুত ইনিংস খেলে ফেলে। কিন্তু ওই মেন্টালিটিটা এর মধ্যে আমি দেখতে পাচ্ছি। একটা ক্যাপাসিটি আছে, শুধু ক্যাপাসিটি থাকলে কিন্তু উপর লেভেলে খেলা যায় না, সেটাই। পাশাপাশি তার মেন্টাল স্ট্রেংথটা খুব দরকার, ওর মধ্যে আছে। আপনি সাকিবের কথা বলেই ফেলেছেন। সাকিবের ব্যাটিং পার্টের টেনশন দূর হয়ে গেছে, তাকে নিয়ে আসলে বাড়তি টেনশনের কিছু নেই। মানুষ কথা বলে সেটা আলাদা বিষয়। বোলিং পয়েন্ট অফ ভিউতে বোধহয় সুপার 8-এ গেলে তো আরও বড় বড় ম্যাচ আছে, সেখানে সাকিবের বোলিংটা ফিরে পাওয়াটা খুব জরুরি মনে হয়। অবশ্যই সাকিব যদি বোলিংটা ওর মতো করে করতে পারে, তাহলে আমাদের বোলিংটা পরিপূর্ণতা পায়। থ্যাঙ্কফুলি ওর সাপোর্টে কিন্তু মাহমুদুল্লাহ আছে। ইন কেস সাপোজ ও যদি ওর বেস্ট না করতে পারে, মাহমুদুল্লাহ একটা ওভার করে দিতে পারে সেই ক্ষেত্রে। কিন্তু সাকিব যদি নিজে থেকে করতে পারে, আমরা যেমন দেখে এসেছি, পাওয়ার প্লেতে এসে ফার্স্ট ওভারে একটা উইকেট নিল, আবার পরে এসে আবার বল করলো, ওই ধরনের ব্যাপারটা যদি আসে, তাহলে আমাদের বোলিংটা মানে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট বোলিং অ্যাটাক ইন দিস ওয়ার্ল্ড কাপ। ডেফিনেটলি মুস্তাফিজের কথা যদি আমরা বলি, ওদিক দিয়ে তাসকিনের কথা যদি বলি, এবং রিশাদ তো আছেই, দুর্দান্ত একটা বোলিং অ্যাটাক হয়ে যায়। শরীফুল তো আস্তে আস্তে ফিট হবে, তার ভাগ্য কি হবে, মানে একাদশে ঢোকার পথ কি? না, আমার মনে হয় যে অন্যরা যদি ভালো খেলতে থাকে, শরীফুল শুড এনজয় দ্যাট। অন্যদের সাকসেসকে সাপোর্ট করা, অন্যদের পাশে থাকা, এটা এমন ব্যাপার না যে আমি খেলতে পারছি না, মনটা আমার খারাপ, তা নয়। এমন একটা বড় প্রতিযোগিতায় দল ভালো করছে, আমার সহ খেলোয়াড়রা ভালো করছে, এটা খুব আনন্দের বিষয় হওয়া উচিত। এটা যখন হয় তখন সত্যিকার অর্থে একটা দল হয়। বাংলাদেশের এই জায়গাটাতেই
ডেভেলপমেন্ট খুব জরুরি এবং সেটা দেখা যাচ্ছে এবং হেলদি কম্পিটিশন। আমাদের শেষ প্রশ্ন, নেপাল কতটা আসলে পরীক্ষা নিতে পারবে বাংলাদেশে? আপনার ফাইনাল মূল্যায়নটা কি? এটা ডিপেন্ড করবে বাংলাদেশ কোন মানসিকতা নিয়ে খেলে, বাংলাদেশ কি নেপালকে স্পেস দেবে কিনা, নেপালকে বাংলাদেশ কতটুকু গুরুত্ব দিচ্ছে সেটার উপর। নেপাল কিন্তু খুব আত্মবিশ্বাসী হয়ে আসবে, খুব স্বাভাবিকভাবে। ওরা বিশ্বকাপে ভালো খেলেছে, বিশ্বকাপের আগেও ভালো খেলেছে এবং শেষ ম্যাচটা ওরা দুর্দান্ত খেলেছে, তো সেইটা নিয়ে কিন্তু মাঠে আসবে, ওরা ঝাঁপিয়ে পড়বে। আর ডিপেন্ড করে বাংলাদেশ কি মেন্টালিটি নিয়ে খেলতে না হবে। নাজমুল আবেদিন ফাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল কভার ড্রাইভের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল ঠিক 12:30টায় নতুন আরেকজন অতিথিকে নিয়ে। সঙ্গেই থাকবেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে।